আজ আমার আলোচ্য বিষয় প্রথম বিশ্বযুদ্ধের গুরুত্ব, ফলাফল বা প্রভাব। তাহলে আলোচনাটা শুরু করি। ঐতিহাসিক দিক দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের গুরুত্ব অপরিসীম। এই যুদ্ধের ফলে ইউরোপের মানচিত্র পরিবর্তন হয়ে যায়। জার্মান, রাশিয়া, তুর্কি ও অস্ট্রিয়া এই চারটি সাম্রাজ্যে ধ্বংসস্তূপের ওপর জন্ম নেয় অনেক নতুন রাষ্ট্র, যেমন চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া প্রভৃতি। আবার পুরনো রাষ্ট্রগুলোর আয়তনেরও পরিবর্তন ঘটেছিল প্রথম বিশ্বযুদ্ধের ফলে। প্রথম বিশ্বযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল হল গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রসার। ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে জাতীয়তাবাদী আন্দোলন এর পরবর্তীকালে জোরদার হয়ে ওঠে। তাছাড়া যুদ্ধের ফলে যেসব নতুন রাষ্ট্রের পতন হয়েছিল, সেখানে প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এই প্রসঙ্গে বলা যেতে পারে যে, যেসব দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সফলতা লাভ করেনি, সেখানে দেখা দিয়েছিল একক অধিনায়কত্ব, যেমন জার্মানির নাৎসিবাদ এবং ইটালির ফ্যাসিবাদ। প্রথম বিশ্বযুদ্ধোত্তর কালে শ্রমিক শ্রেণী তাদের অধিকার সম্পর্কে খুব সচেতন হয়ে উঠেছিল। ফলে বিভিন্ন দেশে ট্রেড ইউনিয়ন আন্দোলন শক্তি সঞ্চয় করতে থাকে। শ্রমিকদের দক্ষতা ও প্রভাব বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক উন্নয়নমূলক ব্যবস্থা অপরিহার্য হয়ে ওঠে। বিভিন্ন দেশে শ্রমিকদের দাবি মেটানোর জন্য শ্রমিক কল্যাণমূলক আইন বিধিবদ্ধ করা হয়। প্রথম বিশ্বযুদ্ধের পরিণতি হিসাবে পৃথিবীব্যাপী যে অর্থসংকট দেখা দেয়, তার দরুন বিশ্বের সর্বত্র দারিদ্র্য ও বেকারত্ব প্রকট হয়ে ওঠে। এই অর্থনৈতিক দুর্দশা থেকে শুরু হয় বিভিন্ন দেশের মধ্যে বিবাদ বিসম্বাদ, যা থেকে পৃথিবী আবার অসন্তোষ হয়ে ওঠে বা পৃথিবীতে আবার অশান্তি ডেকে আনে। যুদ্ধের ফলে আন্তর্জাতিকতার প্রসার ঘটেছিল। প্রায় দেশই আন্তর্জাতিক সমবায় ও সহায়তা বৃদ্ধির ব্যাপারে উৎসাহী হয়ে উঠেছিল, আর তা থেকেই জন্ম নিয়েছিল লিগ অফ নেশনস নামে আন্তর্জাতিক সংস্থা। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ হত্যালীলা বিশ্ববাসীর মনে যুগপৎ গভীর হতাশা ও ভীতির সঞ্চার করেছিল। সেই সময়ে পৃথিবীর সর্বত্র শান্তির জন্য যে ব্যাকুলতা দেখা দিয়েছিল, তা থেকেই জন্ম নিয়েছিল লিগ অফ নেশনস বা জাতিসংঘ। আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন ছিলেন এই লীগের সৃষ্টিকর্তা। তিনি তার বিখ্যাত 14 দফা সত্যের শেষ দফায় বলেছিলেন, ক্ষুদ্র ও বৃহৎ রাষ্ট্রগুলোর স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা সমভাবে বজায় রাখার জন্য বিভিন্ন দেশকে নিয়ে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন করতে হবে। প্যারিস শান্তি সম্মেলনে উপস্থিত রাষ্ট্রপ্রতিনিধিরা উইলসনের এই প্রস্তাবকে সমর্থন জানান এবং আন্তর্জাতিক সংস্থা গঠনের পরিকল্পনাটি বিচার বিবেচনার জন্য একটি কমিশন গঠন করেন। ওই কমিশন লিগ অফ নেশনস বা জাতিসংঘ নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গঠনতন্ত্র শর্তাদি সম্পর্কে সুপারিশ পেশ করেছিল। সামান্য পরিবর্তন ও সংশোধনের পরে প্যারিস শান্তি সম্মেলনের প্রতিনিধি কর্তৃক লীগের গঠনতন্ত্র বা কভেনান্ট গৃহীত হয়েছিল। 26টি ধারা বা অনুচ্ছেদ বা আর্টিকেল সম্বলিত লীগ গঠনতন্ত্রে লিগ অফ নেশনসের উদ্দেশ্য, গঠন
প্রভৃতি সম্পর্কে বিশদ বর্ণনা করা হয়। এইভাবে লীগ গঠনের মাধ্যমে সারা বিশ্বে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার চেষ্টা হয়েছিল, যদিও তা সফল হয়নি, কারণ পরবর্তীকালে আরেকটা বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছিল। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি অনুষ্ঠিত প্যারিসের শান্তি বৈঠকে ফ্রান্স যেসব দাবি জানিয়েছিল তার অন্যতম উদ্দেশ্য ছিল জার্মানির সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে নিজ দেশের নিরাপত্তাকে সুনিশ্চিত করা। এ ব্যাপারে আন্তর্জাতিক গঠন সমেত নানা রকম পরিকল্পনা পেশ করলেও শেষ পর্যন্ত ইংল্যান্ড ও আমেরিকার কাছ থেকে জার্মানির আক্রমণের বিরুদ্ধে সব রকম সাহায্যদানের আশ্বাস বা গ্যারান্টি ব্যতীত ফ্রান্স অন্য কিছু লাভ করেনি। অবশ্য এই গ্যারান্টি থেকেও ইংল্যান্ড এবং আমেরিকা সরে এসেছিল কিছুদিনের মধ্যেই। এমত অবস্থায় ফ্রান্স মৈত্রী ব্যবস্থা গড়ে তুলে নিজ নিরাপত্তাকে সুনিশ্চিত করার চিরাচরিত পন্থা বেছে নিয়েছিল। এই সূত্রে পোল্যান্ড, যুগোস্লাভিয়া, চেকোস্লোভাকিয়া, রোমানিয়া প্রভৃতি দেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ফ্রান্স নিজের আন্তর্জাতিক মর্যাদাকেও অনেকখানি বাড়িয়ে নিয়েছিল। তাছাড়া লিগ অফ নেশনসের কাঠামোর মধ্যেও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলবার উদ্যোগ নিয়েছিল ফ্রান্স। 1924 জেনেভাতে অনুষ্ঠিত এক সম্মেলনে ঠিক হয়েছিল যে সালিসির মাধ্যমে আন্তর্জাতিক সব বিবাদ বিসম্বাদের নিষ্পত্তি করতে হবে, অন্তত প্রাথমিকভাবে। এই ঘোষণা জেনেভা প্রোটোকল বা প্রোটোকল ফর দি প্যাসিফিক সেটেলমেন্ট এবং ইন্টারন্যাশনাল ডিসপিউট নামে অভিহিত। বৃহৎ রাষ্ট্রবর্গের আপত্তির ফলে শেষ পর্যন্ত অবশ্য জেনেভা প্রোটোকল পরিত্যক্ত হয়েছিল। জার্মানির সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে ফ্রান্সের যে নিরাপত্তার অভাব তা মেটানোর জন্য ফ্রান্স যে মৈত্রী ব্যবস্থা গড়ে তুলেছিল তা সাময়িকভাবে কার্যকরী হয়েছিল, কিন্তু চেকোস্লোভাকিয়া, যুগোস্লাভিয়া প্রভৃতি ছোটোখাটো রাষ্ট্রের সঙ্গে মৈত্রী চুক্তির কার্যকারিতা এবং উপযোগিতা সম্পর্কে ফ্রান্স ক্রমেই সন্দিহান হয়ে উঠেছিল। এই পরিস্থিতিতে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী স্টেসিম্যান ফ্রান্সের কাছে পারস্পরিক নিরাপত্তা চুক্তির প্রস্তাব করলে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ব্রিয়া তা লুফে নিয়েছিলেন, আর ইংল্যান্ডের পররাষ্ট্র সচিব অস্টেন চেম্বারলেন তাকে স্বাগত জানিয়েছিলেন। এই পরিপ্রেক্ষিতে সুইজারল্যান্ডের লোকার্নোতে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। লোকার্নোতে 7টি দেশের প্রতিনিধি সমবেত হয়েছিল। তারা ছিল পোল্যান্ড, বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, ইটালি, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি। 7টি দেশের রাষ্ট্রপ্রধানরা পরস্পরের মধ্যে মোট 7টি চুক্তি করেছিল। লোকার্নো চুক্তি ইউরোপীয় শক্তিবর্গের মধ্যে যে আস্থার মনোভাব সৃষ্টি করেছিল, যে সৌহার্দ্য জাগ্রত করেছিল, সেটা বেশি দিন স্থায়ী হয়নি। সেই কারণে এই স্বল্পকালীন সৌহার্দ্য বোঝাতে লোকার্নো চুক্তি কথাটি প্রচলিত আছে। মোটামুটিভাবে বলা যেতে পারে যে 1929 জার্মানির পররাষ্ট্রমন্ত্রী স্টেসিম্যানের মৃত্যু পর্যন্তই এই লোকার্নো সৌহার্দ্য বলবৎ ছিল। ঠিক তার 1 বছর আগে অর্থাৎ 1928 প্যারিসের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মার্কিন সচিব ফ্রাঙ্ক কেলগ এবং ফরাসি পররাষ্ট্র সচিব অ্যারিস্টাইড ব্রিয়ার উদ্যোগে। চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল বলে প্যারিসের চুক্তি কেলগ-ব্রিয়া চুক্তি নামে সমাধিক পরিচিত। ঐতিহাসিক কার কেলগ-ব্রিয়া চুক্তিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি ঘটনা বলে উল্লেখ করেছেন। মোট 65টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছিল। অবশ্য সংখ্যাটি নিয়ে কিছু মতান্তর আছে।
যাই হোক, কেলগ-বিয়ার চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রের প্রত্যেকটি এই মর্মে অঙ্গীকার করেছিল যে তারা পারস্পরিক সম্পর্ক পরিচালনায় যুদ্ধ বর্জন করেই চলবে। তাছাড়া নিজেদের মধ্যে সব রকম বিবাদ বিসম্বাদের নিষ্পত্তির জন্য সালিসি এবং বোঝাপড়ার নীতি মেনে চলবে বলেও স্বাক্ষরকারী রাষ্ট্রসমূহ প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। এই প্রসঙ্গে বলা যায় যে কেলগ-বিয়ার চুক্তিতে স্বাক্ষরদানকারী দেশসমূহ নিজেদের বিশেষ জড়িত আছে এমন সব বিষয়গুলিকে কিন্তু চুক্তির আওতায় আনেনি। কেলগ-বিয়ার চুক্তিতে আন্তর্জাতিক সমস্যা সমাধান এবং বিবাদ বিসম্বাদের নিষ্পত্তির জন্য যুদ্ধকে বর্জন করার যে নীতি গৃহীত হয়েছিল তা নিঃসন্দেহে প্রশংসনীয় ছিল। তবে এই চুক্তির ব্যর্থতা একথা প্রমাণ করেছিল কেবল সদিচ্ছা থাকলেই কোনো নীতি বা আদর্শকে বাস্তবায়িত করা সম্ভব নয়। সবচেয়ে বড় কথা হলো, যুদ্ধ বর্জনের সঙ্গে নিরস্ত্রীকরণ যে অঙ্গাঙ্গিভাবে জড়িত তা অনুধাবন করতে চুক্তির উদ্যোক্তারা ব্যর্থ হয়েছিলেন। নিরস্ত্রীকরণ ব্যতিরেকে যে যুদ্ধের সম্ভাবনাকে নির্মূল করা যায় না, এই সিদ্ধান্তকে এড়িয়ে যাবার ফলে চুক্তির উদ্যোক্তাদের আন্তরিকতা সম্পর্কে প্রশ্ন ওঠা স্বাভাবিক। প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে জাতীয়তাবাদের নামে ইউরোপের বিভিন্ন জাতি পরস্পর প্রতিযোগিতা ও সম্প্রসারণের পথ বেছে নিয়েছিল। এই বিশ্বযুদ্ধের একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা। শিল্পোন্নত দেশ হিসাবে জার্মানির প্রয়োজন হয়ে পড়েছিল বাজারে, আর তা থেকেই তার উপনিবেশ স্থাপনের আগ্রহ দেখা দিয়েছিল। সমরসজ্জার প্রতিযোগিতা প্রথম বিশ্বযুদ্ধকে একরকম অনিবার্য করে তুলেছিল। এমন একটা বক্তব্য ও বলছে যে ইউরোপে সেই সময় জনসংখ্যা বৃদ্ধির দরুন সামরিক বাহিনীতে প্রচুর লোকজন এসে ভিড় করেছিল। 1914-তে ইউরোপে দুটি পরস্পর বিরোধী শক্তিজোটে বিভক্ত হয়ে গিয়েছিল। একদিকে ছিল ট্রিপল অ্যালায়েন্স, অন্যদিকে ছিল ট্রিপল আঁতাত। প্রথম বিশ্বযুদ্ধের যেটা প্রত্যক্ষ কারণ ছিল সারাজেভো হত্যাকাণ্ড, সার্বিয়ার প্রত্যক্ষ মদতে ব্ল্যাক হ্যান্ড নামে সন্ত্রাসবাদী দল বসনিয়ার রাজধানী সারাজেভোতে অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্ডিনান্ডকে হত্যা করেছিল। 28শে জুন 1914-র এই ঘটনা প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটিয়েছিল। বর্তমান শতকের প্রথম দশকে অনুষ্ঠিত প্রথম বিশ্বযুদ্ধের জন্য ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া ও অস্ট্রিয়া সকলেই দায়ী ছিল। তবে এই ব্যাপারে জার্মানির দায়িত্ব ছিল অপেক্ষাকৃত বেশি। ভার্সাই সন্ধিতে জার্মানির প্রতি বিজেতা মিত্রশক্তিবর্গ যে অন্যায় অবিচার করেছিলেন তা থেকে অপর একটি বিশ্বযুদ্ধ ধেয়ে এসেছিল বলে অনেকে মনে করেন। আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসনের 14 দফা সত্য থেকেই লিগ অফ নেশনস বা জাতিসংঘের জন্ম হয়েছিল। কিন্তু এই লিগ বিভিন্ন কার্যকলাপ পর্যালোচনা করলে এটাই প্রতীয়মান হয় যে আন্তর্জাতিক সমস্যা সমাধানে প্রাথমিক দায়িত্ব পালনে লিগ অফ নেশনস ব্যর্থ হয়েছিল।